শ্রীনগরে তৃণমূলের প্রতিনিধি দল পুঞ্চ রাজৌরিতেও যাবে তৃণমূল প্রতিনিধি দল। 23শে মে পর্যন্ত কর্মসূচি। প্রতিনিধি দলে ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর আজ রাতে শ্রীনগরে থাকবেন। কাল শ্রীনগর, উড়ি, বারামুলা, পহেলগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। তারপর যাবেন জম্মুর পুঞ্চ রাজৌরিতে। আমরা 5 জনের প্রতিনিধি দল আমরা এসেছি সীমান্তবর্তী, সেখানকার সমস্ত স্তরের মানুষের, সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের যে কঠিন যন্ত্রণা, পাকিস্তানের সেলিং এসে যেভাবে তাদের কষ্ট দিয়েছে, মৃত্যু হয়েছে, ঘর বাড়ি গেছে, তারা একা নয়, সবাই মিলে আমরা তার পাশে আছি। এই সহানুভূতিকে, এই ভালোবাসাকে, এই শুভেচ্ছাকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আধমরা পাকিস্তানকে আরো জব্দের ব্লুপ্রিন্ট। ঘরে ঢুকে মারের পর এবার বিশ্ব দরবারেও এক ঘরে করার কৌশল। বিশ্বের কাছে পাক জঙ্গি যোগ প্রমাণে তৎপরতা। আজ থেকে 10 দিনের সফরে ভারতের প্রতিনিধিরা 5 দেশে গিয়ে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা বোঝাবে দিল্লির টিম। একযোগে ব্যাখ্যা দেবেন শাসক বিরোধী দুপক্ষের প্রতিনিধি। সর্বদলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক। অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে আশফাক। সামরিক অভিযানের সময় ফোনে কথা। 12 দিন আশফাকের খবর পাচ্ছে না পরিবার। আশফাকের মোবাইল বন্ধ রয়েছে। হরিশ্চন্দ্রপুরের আশফাকের বাড়িতে উৎকণ্ঠা। প্রশাসনের কাছে ছেলেকে ফেরানোর আর্জি। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক, কিন্তু এখন সে কোথায় তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বারুদ সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন এসেছে যে আর যোগাযোগ নেই। অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেখ। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।
পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর, এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার, এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে বড় নির্দেশ হাইকোর্টের। কত শতাংশ সংরক্ষণ তাও বেঁধে দিলেন বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, বিচারপতি কৌশিক চন্দ আজকে রায়দান করেছেন এবং এই রায়দানের একটা বড় প্রভাব পড়তে চলেছে আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয় সেই পরীক্ষায়। এবং এখানে মূল বিষয়টাই হলো, এতদিন ছিল 17% আসন সংরক্ষণ ছিল ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে, কিন্তু সম্প্রতি গত বছর যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছে, যে জাজমেন্টের উপর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, অর্থাৎ ওবিসি নিয়ে নতুন এই রায় আসার পর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ 7% আসন সংরক্ষণ ওবিসি জন্য বরাদ্দ করলেন রায় এবং জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত আসন সংরক্ষণের জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আজ থেকে 40 দিনের মধ্যে তাদের কাছে যে ফর্ম ফিল আপ হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা ফর্ম ফিল আপ করেছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, তার সংরক্ষণের সুবিধার জন্য এই প্যানেল রিকাস্ট করতে নির্দেশ দিল, অর্থাৎ পুনরায় সেটাকে বিন্যাস করার জন্য নির্দেশ দিল। 40 দিনের মধ্যে করতে হবে। যে ফোন নাম্বার দেওয়া হয়েছে পড়ুয়াদের, সেই ফোন নাম্বার ধরে ধরে তাদের প্রত্যেককে ওবিসি এ এবং ওবিসি বি কি সার্টিফিকেট আছে সেটাকে পাঠাতে হবে, সংগ্রহ করবে জয়েন্ট বোর্ড এবং সেটাকে যাচাই করবে, যাতে 2010 পরবর্তী 66 যে ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায় ছিল, যাদের হাইকোর্ট বাতিল করেছে, নীতিগতভাবে সেটা সঠিক হয়নি বলে বাতিল করেছে, তাদের কোন রকম ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ 2010 পরবর্তী ওবিসি সার্টিফিকেটের যে 66টা ক্লাস রয়েছে তারা কেউ ওবিসি সুবিধা পাবে না, এটা স্পষ্ট করল হাইকোর্ট। পাশাপাশি 17% নয়, কারণ আমরা জানি ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে রাজ্য সরকার 17% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের সুযোগ সংরক্ষণের সুবিধা দিত। সেই সংরক্ষণও সম্প্রতি জাজমেন্টের কারণে বিচার সন্দেহ নির্দেশ 7% হবে। এই 10% কোথায় নির্দেশ? নজর থাক। আর এবার যে খবর দেব, আত্রেই নদীর বাঁধ ভেঙে বিপত্তি, মুখ্যমন্ত্রীর নির্দেশ, করা সেচ দফতর, আধিকারিককে শোকজ। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে 6 জন ইঞ্জিনিয়ারকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরে সেচ দপ্তরের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে, এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেচ দপ্তরের যিনি শীর্ষ আধিকারিক রয়েছেন তাকে শোকজ করা হয়েছে। এটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটা বলা হচ্ছে যে এখানে যথাযথভাবে তারা নজরদারি করেননি, কর্তব্যে তাদের গাফিলতি রয়েছে এবং এই ধরনের এখানে একটা কাজ চলছে, সেই কাজে যথোপযুক্ত যে রিপোর্ট জমা দিতে হয় সেই রিপোর্ট দেওয়ার সময় তারা গাফিলতি করেছেন। এবং ঘটনাটি ঘটার পরে সেচ দপ্তরের তরফ থেকে তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তাদের তরফ থেকেই সমস্ত পরিস্থিতি দেখা হয় এবং দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে 4-5 বছর আগে, আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে।
প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদী ভাঙন, আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছর এই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি। খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা।